আমাদের মনের ভিতরে একটা অভ্যন্তরীণ কণ্ঠস্বর থাকে। ঠিক যেমন আমরা কথা বললে আমাদের একটা কণ্ঠস্বর, ঠিক সেরকমই যখন আমরা ঘুমাতে যাই রাত্রের বেলা, তখন হয়তো সেই কণ্ঠস্বরটা জেগে ওঠে এবং সে বিভিন্ন জিনিস কথা বলতে থাকে। কোনো দিন সকালবেলা, কখনো দুপুরবেলা, বা হয়তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হয়তো কোনো কিছু চিন্তা করতে চাইছি না, কিন্তু কোনো একটা কণ্ঠস্বর আমাদের মনের ভেতরে সে অনবরত কথা বলতে থাকে। সেই যে কণ্ঠস্বরটা, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর আমাদেরকে সবসময় টর্চার করতে থাকে, আমাদের উপর অত্যাচার করে, মানসিক অত্যাচার। আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করলেও হয়তো বন্ধ করতে পারি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে অভ্যন্তরীণ কণ্ঠস্বর, সেটা কোথা থেকে সৃষ্টি হলো, বা আমাদের মধ্যে সেই কণ্ঠস্বরটা প্রথমবারের জন্য সে কিভাবে তৈরি হলো? আর এই কণ্ঠস্বরটাকে কি আমরা পাল্টাতে পারি বা পরিবর্তন করতে পারি? যে কণ্ঠস্বর আজকে হয়তো একটা লাভার মতো, মানে আগুন বিক্ষিপ্ত করে দিচ্ছে বা নির্গত করছে, অথবা হয়তো ভমিট করছে, বমি করে ফেলছে, অনেকগুলো এমন পদার্থ বা এমন শব্দ, এমন কিছু বাক্য যেটা আমাদেরকে অত্যাচার করে, টর্চার করে, আমাদেরকে কষ্ট দেয়, সেটাকে পরিবর্তন করে, পাল্টে ফেলে আমরা কি এমন একটা কণ্ঠস্বর তৈরি করতে পারি আমাদের মনের ভিতরে, যে কণ্ঠস্বরটা সবসময় আমাদেরকে গান শোনাবে, কবিতা বলবে, সবসময় আমাদেরকে শান্ত করে রাখবে, বা আমাদের মানসিক যে জগৎটা সেটাকে ধীর, স্থির এবং আরও অনেক সুন্দর করে তুলবে? হ্যাঁ, অবশ্যই আমরা সেরকম একটা কণ্ঠস্বর তৈরি করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে কিভাবে তৈরি করব। সেটা জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এই কণ্ঠস্বরটার সৃষ্টি কোথা থেকে হলো, বা এটার প্রথম উৎপত্তি কিভাবে হলো। না, যখন আমরা ছোট থাকি, তখন এই কণ্ঠস্বরটা প্রথম তার সৃষ্টি হয় বা আবির্ভাব হয়। অন্য মানুষরা আমাদের সঙ্গে যেভাবে কথা বলে, আমরা ধীরে ধীরে যখন বড় হই, তখন নিজের সঙ্গে নিজে সেইভাবে কথা বলতে শুরু করি। যদি ছোটবেলায় কেউ আমাদেরকে এটা বলে যে তোর দ্বারা আর কিছুই হবে না, তুই তো একদম কিছুই করতে পারবি না, জীবনে কোনোদিনও সফল হবি না, তারপর ধীরে ধীরে আমাদের মন কি করে, অন্যরা যে কথাগুলো আমাদেরকে বলেছে, মন নিজে নিজেকে সেই কথাগুলো বলতে শুরু করে, আর তখনই তৈরি হয় সেই কণ্ঠস্বরটা। যেমন কি, মন নিজেকে নিজে বলতে শুরু করে যে হচ্ছে তোর দ্বারা কিছুই হবে না, আমি কিছুই পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সেই কণ্ঠস্বরটা নিজেই নিজেকে অত্যাচার করতে শুরু করে। মনের একটা অংশ, সে মনের সমগ্র অংশটাকে অত্যাচার করতে শুরু করে দেয়। যখন আমরা ছোট থাকি, তখন আমরা কি করি? তখন বাবা মা হয়তো বলছে যে মাম্মি বলো, পাপা বলো, বা তুমি হেঁটে হেঁটে এসো, বা এটাকে কি বলে, এটা হচ্ছে গাছ। তখন আমরা বাইরের সেই শব্দগুলো শুনি, শুনে সেটাকে ইমিটেট করি, সেটা নকল করি। আমরা আমাদের মনের মধ্যে একটা সংযোগকারী সরলরেখা তৈরি করি, যে মা একটা ছবি বা একটা মানুষ, এটা আমি চোখে দেখতে পাচ্ছি, সেটা আর এই যে মা শব্দটা, এটা এই দুটোর মধ্যে একটা সংযোগকারী সরলরেখা আমাদের মনের মধ্যে তৈরি হয়, একটা ছবি আর একটা শব্দ বা একটা আওয়াজ। নাও, সেটা দেখার পরে অন্য কেউ হয়তো আঙুল দেখিয়ে বলছে এটা হচ্ছে মা, মা বলো, তখন আমরা সেটাকে নকল করতে থাকি, আমরা ভাবি এটা হচ্ছে মা, সেটা দেখে আমরা নকল করি। বা আমরা তো স্কুলে যাচ্ছি, স্কুলে আমাদেরকে বলা হলো সবাই সাদা রঙের পোশাক পরে আসবে, আমরা সেই ইনস্ট্রাকশনটা বা সেই যে অর্ডার, সেই যে আদেশ দেওয়া হচ্ছে, সেটাকে আমরা ফলো করছি। হয়তো আমরা ছবি আঁকার ক্লাসে যাচ্ছি বা নাচের ক্লাসে যাচ্ছি, সেখানে আমাদের টিচার, স্যার বা ম্যাম, তিনি বলছেন যে তোমরা হাতটা এরকম করো, এরকম করো, ইত্যাদি ইত্যাদি। সেই যে ড্যান্সের স্টেপগুলো বাইরে যেটা হচ্ছে, সেটা দেখে দেখে আমরা নকল করছি, এবং সেই নকল করার মাধ্যমে আমরা বাইরের জগৎটাকে নিজের ভেতরে, মানে ইমপ্ল্যান্ট করছি, নিজের ভেতরে অনবরত নিয়ে আসছি, এবং বাইরের জগতের সেই যে ইনস্ট্রাকশনগুলো বা সেই যে আদেশগুলো আমরা ফলো করছি। যার ফলে কি হয়, আমাদের মনের মধ্যে একটা নতুন একটা গঠন তৈরি হয়, যে অনবরত বাইরের জগতের বিভিন্ন আদেশ মেনে চলা, সেটাকে সবসময় ইন্টারনালাইজ করে নেওয়া, সেটাকে সবসময় অভ্যন্তরে নিয়ে আসা। এরপর যখন আমরা বড় হয়ে যাই, তখন হয়তো বাইরের কোনো একজন মানুষ আমাদেরকে বলেছে যে তুই কোনো কাজ করতে পারিস না, তোর দ্বারা কিছুই হবে না। এটা শুনে আমরা অনেক বেশি হার্ট হয়ে যায়, আমাদের অনেক বেশি আঘাত লাগে। কেন? এই কারণে না যে সেই মানুষটা এটা বলেছে, বরং এই কারণে সেই কথাটাকে আমরা অত্যন্ত তাড়াতাড়ি ইন্টারনালাইজ করে ফেলি। আমাদের মনের একটা অংশ সেই কথাটাকে নিজের ভেতরে নিয়ে আসে, এবং সে নিজে নিজেকে সেটা বলতে শুরু করে দেয়, যার ফলে আমরা কষ্ট পাই। যদি কেউ ওই কথাটাই অন্য কোনো ভাষায় বলতো, যেটা আমরা বুঝতে পারছি না, হয়তো চাইনিজ ভাষায় সে বলছে, তখন আমরা সেটাকে ইন্টারনালাইজ করতে পারতাম না, কারণ আমরা সেই ভাষাটা শিখিনি, আমরা জানি না। কিন্তু ছোটবেলা থেকে প্রত্যেকটা জিনিসে, আমাদের ভাষা শেখা থেকে শুরু করে আমাদের শব্দ, বা আমাদের আশেপাশের মানুষজন, যে স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বা যে সমাজে আমরা বড় হচ্ছি, সেখানকার নিয়ম কানুন, যে ধর্মীয় কালচারে আমরা বড় হচ্ছি, সব কিছু বাইরের থেকে একটু একটু করে নকল করার মাধ্যমে শিখছি। যার ফলে আমরা জগতে যাই দেখি, সেটাকে আমরা নকল করতে চাই, সেটাকে আমরা ইন্টারনালাইজ করতে চাই।
কিন্তু জগতের তো সব কিছু ভালো বা সুন্দর নয়। সেটাকে ইন্টারনালাইজ করলে তো আমাদের মনের ভেতরে একটা গার্বেজ তৈরি হবে, একটা নোংরা তৈরি হবে। জগতের বেশিরভাগ মানুষ সুখে আছে না দুঃখে আছে? অবশ্যই দুঃখে আছে। বেশিরভাগ মানুষ মানসিক অস্থিরতাতে আছে, বেশিরভাগ মানুষ কষ্টে আছে, এবং জগতের বেশিরভাগ জিনিস হয়তো খারাপ বা নোংরা বা ভালো নয় যেগুলো। নাও সেই জিনিসগুলোকে আমরা ইন্টারনালাইজ করে ফেলি, তার ফলে ধীরে ধীরে আমরা সেই জগতের অংশ হয়ে যাই বা সেই জগতের মতো হয়ে যায়, এবং আমাদের সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরটা ঠিক ততটাই নোংরা হয়ে ওঠে বা ততটাই দুঃখী হয়ে ওঠে, ততটাই হচ্ছে অত্যাচারী হয়ে ওঠে। নাও এই যে অনবরত ইন্টারনালাইজ করছি, এর সঙ্গে সঙ্গে আমাদের মনে আর একটা নতুন একটা ফ্যাকাল্টি বা নতুন একটা গঠন রূপ আমাদেরকে তৈরি করতে হবে, যেটার কাজ হবে কি এই মানে খুব তাড়াতাড়ি, খুব সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময় আমরা এই যে ইন্টারনালাইজ করে ফেলছি, কারণ ছোটোবেলা থেকে অনেক দীর্ঘ সময় ধরে ইন্টারনালাইজ করে এসছি আমরা, অনেক কম সময় করছি, তো সেটা থামিয়ে দেওয়া বা সেটা ছাড়া অন্য আর একটা ফ্যাকাল্টি তৈরি করা, যার কাজ হবে কি যা কিছু ইন্টারনালাইজ করে ফেলেছি সেটাকে একবার দেখে তার থেকে কিছু জিনিস বর্জন করা, বাদ দেওয়া, সেখান থেকে স্বাধীনতা পাওয়া। সেটা আমরা কিভাবে করতে পারি? নাও এই যে অভ্যন্তরীণ কণ্ঠস্বর যা ইন্টারনালাইজ হয়ে গেছে, সেটার একটা গঠন আছে, সেই কণ্ঠস্বরটা একটা বিশেষভাবে কথা বলে, এবং সেই কণ্ঠস্বরের মধ্যে কিছু আবেগ লুকিয়ে আছে, কিছু অনুভূতি, কিছু ফিলিংস। কোনো একজন মানুষ যদি সে ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে বা যদি বাংলাদেশে জন্ম হয় তাহলে সে বাংলা ভাষায় কথা বলে, যদি কেউ ইটালিতে জন্ম হয় তাহলে সে ইটালি ভাষাতে কথা বলে। নাও ঠিক তেমনই কোনো একজন মানুষ যখন এই ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে জন্ম হচ্ছে, তার আবেগেরও একটা তেমন ভাষা আছে। কোন অনুভূতিটা সে ফিল করছে, কতটা সে অ্যাংজাইটিতে আছে, কতটা সে দুঃখে আছে, কতটা আনন্দে আছে, হাসি কতটা পাচ্ছে, সেই হাসি, কান্না, দুঃখ, আনন্দ, তারও একটা ভাষা আছে। ঠিক যেমন এখানে একরকম ভাষা, রাশিয়াতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমন আবেগের একটা এখানে ভাষা, রাশিয়াতে অন্য ভাষা। আর সেই যে আবেগের ভাষা, সেই ভাষাটা এবং এই যে অভ্যন্তরীণ কণ্ঠস্বর, এই দুটো সুপার ইম্পোজড হয়ে থাকে। অভ্যন্তরীণ সেই কণ্ঠস্বরের মধ্যে সেই কণ্ঠস্বরটাকে আমরা একটু, তার যে গঠন রূপ, সেটাকে একটু উলট পালট করার মাধ্যমে, সেটাকে নতুন করে সাজানোর মাধ্যমে সেই যে আবেগের যে ভাষা, সেটাকেও আমরা একটু নতুন করে সাজিয়ে ফেলতে পারি। অর্থাৎ এই কণ্ঠস্বরটাকে আমরা যদি পাল্টাতে পারি, তাহলে আমাদের অনুভূতি কেমন হচ্ছে, ফিলিংস কেমন হচ্ছে, সেটাকেও কিন্তু আমরা পাল্টাতে পারবো। এবার আমরা যদি এই প্রশ্নে আসি যে কিভাবে আমরা এই অভ্যন্তরীণ কণ্ঠস্বরটাকে পরিবর্তন করতে পারি। সবার প্রথম হচ্ছে কি নতুন নতুন শব্দ শেখা। নাও যত বেশি আমরা শব্দ শিখবো, এই কণ্ঠস্বরের মধ্যে যতটা কম শব্দ থাকবে, তত আমাদের আবেগগুলোর সাথে আমরা কানেক্ট হতে পারবো না। আমাদের একটা অনুভূতি তৈরি হবে, কিন্তু সেই অনুভূতিটা যে আমাদের, সেটা আমরা জানতে পারবো না। যত নতুন নতুন শব্দ থাকবে আমাদের কাছে, তত সেই অনুভূতির সাথে আমরা নিজেকে কানেক্ট করতে পারবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, অ্যাংজাইটি। যখন আমি 12-এ বা ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন প্রথম যখন এই শব্দটা শুনেছিলাম অ্যাংজাইটি, তখন আমার এটা মনে হয়েছিল যে হ্যাঁ, আমার তো মাঝে মাঝে অ্যাংজাইটি হয়, আমি তো আগে থেকে এটা জানি, জাস্ট এই শব্দটা আমি জানতাম না। এবং এই শব্দটা জানার ফলে কি, যে অনুভূতিটা আমার অবচেতনে হচ্ছিল, অনুভূতি হচ্ছে কিন্তু আমি নিজেই জানতে পারছি না, আমার মনেরই একটা অংশ যার সাথে আমি পুরোপুরি কানেক্টেড নই, সংযুক্ত নই। এই অ্যাংজাইটি শব্দটা ব্যবহার করার মাধ্যমে এখন আমি সেই অংশটার সাথে নিজেকে সংযোগ করে ফেলতে পারছি। আমি এখন জানতে পারছি যে হ্যাঁ, এখন আমি অ্যাংজাইটিতে আছি। হয়তো আমি সেটাকে পরিবর্তন করতে পারছি না, হয়তো আমি সেটাকে পাল্টাতে পারছি না, কিন্তু আমি নিজেকে অনেক বেশি ভালোভাবে বুঝতে পারছি যে এখন আমি কী অবস্থায় আছি, যেটা পরিবর্তন করার অনেক প্রথম ধাপ। অর্থাৎ নিজেকে বোঝা বা নিজেকে জানা। যত বেশি শব্দ আমাদের কাছে থাকবে, যত বেশি ভোকাবুলারি আমাদের কাছে থাকবে, তত নিজের মনের বিভিন্ন ছোট ছোট অংশ বা ছোট বড় বিভিন্ন অংশ, সেগুলোকে আমরা অনেক সঠিকভাবে জানতে পারবো, বুঝতে পারবো। আমরা আগের থেকে অনেক বেশি নিজেকে জানতে পেরেছি। এখন আমরা সভ্যতার যে স্তরে আছি বা যে অংশে আছি, হ্যাঁ, যতটা জানতে পেরেছি হয়তো ততটা আমরা নিজেকে পরিবর্তন করতে পারিনি। কিন্তু এই যে অনেক কিছু আমরা জানতে পারছি, যেটা পরিবর্তন করার আগে একটা প্রথম পদক্ষেপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং হয়তো আমরা যখন অনেক কিছু জানতে পারবো, তখন হয়তো আমরা এমন কিছুও জানতে পারবো যে কোনো একটা অংশ হয়তো আছে যেটাকে হয়তো আমরা কোনোদিনও পরিবর্তন করতে পারবো না, আমাদের মনের একটা অংশ, এবং যেটা হচ্ছে একটা ড্যামেজড হয়ে আছে, যেখানে একটা আঘাত বা একটা ক্ষত তৈরি হয়ে আছে। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এই যে আমরা জানতে পারলাম, এবং জানতে পারার পরে আমরা সেটার সঙ্গে কিভাবে থাকতে হয় সেটা আমরা শিখে নিতে পারবো। অথবা সেটাকে যদি আমরা পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আমরা সেটাকে পরিবর্তনও করতে পারবো। কিন্তু সবার প্রথমে নিজেকে ভালো করে জানতে হবে। আর নিজেকে কিভাবে জানতে পারবো? নিজের মনের বিভিন্ন অংশকে
নতুন নতুন শব্দ শেখার মাধ্যমে, অনেক ভোকাবুলারি বাড়ানোর মাধ্যমে। যত বেশি ভোকাবুলারি হবে, নিজের আবেগ, ইমোশন, নিজের ফিলিংস, নিজের স্মৃতি, নিজের ইচ্ছা, চাহিদা, কামনা, বাসনা, যা কিছু ভবিষ্যৎ সম্পর্কে আমরা কল্পনা করি, সেগুলোকে আমরা ভালোভাবে বর্ণনা করতে পারবো, বা সেগুলোর সাথে, সেগুলো আমাদের মধ্যে আছে এবং সেগুলোর সাথে আমরা কানেক্ট হতে পারবো, সংযোগ স্থাপন করতে পারবো নিজের মনের মধ্যে। ওকে, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, প্রথম যে কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয়, যেটাকে আমরা বলতে পারি কি ভোকাবুলারি নয়, বরঞ্চ সেন্টেন্স কমপ্লিটেশন এক্সারসাইজ। অর্থাৎ আমাদের মনের যে কণ্ঠস্বরটা আছে, সেটা কি হয়, অনবরত লাফিয়ে লাফিয়ে চলতে থাকে। কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে আমরা অন্য বিষয়ে চলে যাই, তারপর সেখানে একটা কথা বলতে বলতে আর একটা অন্য বিষয়ে চলে যায়। একটা বাক্য সম্পূর্ণ শেষ না করেই তার মাঝখানের কোনো একটা শব্দ থেকে অন্য একটা বাক্যতে চলে যায়, আবার একইভাবে সেই বাক্যটা থেকে অন্য আরেকটা বাক্যে চলে যায়। এইভাবে আমরা মনটা লাফিয়ে লাফিয়ে বিভিন্ন বিষয়ের মধ্যে ঘোরাফেরা করতে থাকি। নাও এটা অনবরত সব সময় আমাদের মনে হতে, মানে এটা চলতে থাকে। সেন্টেন্স কমপ্লিটেশন এক্সারসাইজ কি, যে কোনো একটা কাগজ এবং কলম নেওয়া এবং কোনো একটা বাক্য সেটাকে সম্পূর্ণ করা, যে আমি আমার সম্পর্কে বিশ্বাস করি যে, এরপর কি যা যা বিশ্বাস করি সেটা আমি কমপ্লিট করব সেন্টেন্সটা, বা আমি নারীদের সম্পর্কে বা মেয়েদের সম্পর্কে বিশ্বাস করি যে, বলে আমি এটা এবার সম্পূর্ণ করব, কি বিশ্বাস করি, মনে যা কিছু আসছে সেটা আমি লিখব। বা আমি পুরুষদের সম্পর্কে বা ছেলেদের সম্পর্কে এমনটা মনে করি যে, বা বিশ্বাস করি যে, বলে সেটা সম্পূর্ণ করব। অথবা টাকা পয়সার প্রধান কাজ হচ্ছে এটাই যে আমি এবার সেন্টেন্সটা কমপ্লিট করব। এই যে সেন্টেন্স কমপ্লিটেশন এক্সারসাইজ, অর্থাৎ তার মাঝখান থেকে আমরা অন্য জায়গায় না চলে গিয়ে একটা বাক্যকে সম্পূর্ণ করছি, যেটা আমাদেরকে সাহায্য করবে সেই যে কণ্ঠস্বর, অভ্যন্তরীণ যে কণ্ঠস্বর, তার যে গঠন রূপটা তৈরি হয়ে আছে, সেই গঠন রূপটা সুন্দর নয় বা সঠিক সজ্জাতে নেই। এটা হচ্ছে প্রথম, মানে খুব প্রাথমিক একটা জিনিস সেন্টেন্স কমপ্লিটেশনের মাধ্যমে সেটাকে একটা সঠিক সজ্জাতে নিয়ে আসা। এবং অনবরত আমরা হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছি, কারোর সঙ্গে হয়তো কথা বলছি, বা হয়তো আমরা কোনো সিনেমা দেখছি, বা হয়তো আমরা ক্লাসরুমে বসে আছি বা অফিসে বসে আছি, আমাদের মনের পিছন দিকে একটা অংশ সবসময় কোনো না কোনো একটা ক্যাওয়াস, কিছু না কিছু একটা কথোপকথন চলতেই থাকে। হয়তো এখন আপনি আমার কথা শুনছেন, কিন্তু যে মুহূর্তে কথা শুনছেন আপনার মনের পুরো অ্যাটেনশনটা সেই কথার মধ্যে নেই, মনের একটা অন্য অংশ নিজের ভেতরে অন্য কতগুলো সেন্টেন্স বা বাক্য হয়তো মানে পরিচালনা করে চলেছে, এবং সেগুলো তো ক্যাওয়াটিক, সেগুলো সঠিক সজ্জাতে নেই, এলোপাতাড়িভাবে ঘটে চলেছে, বা একটা গোল গোল জায়গাতে ঘুরছে। নাও সেন্টেন্স কমপ্লিটেশন যখন আমরা অভ্যাস করব, তখন এই জিনিসটা অনেক কম হয়ে যাবে। আমাদের এই যে মনটা দুটো বা তিনটে ভাগে, সবসময় 3-4টে ভাগে ডিভাইডেড হয়ে থাকে। একটা অংশ বাইরের জগতের দিকে আছে, একটা অংশ অনেক পুরানো, অনেক ছোটোবেলার কোনো একটা কথা ভাবছে, খুব হালকাভাবে, খুব সূক্ষ্মভাবে, আমরা হয়তো খেয়াল করতে পারি না। অন্য একটা অংশ ভাবছে যে আগামীকালকে আমার অফিস যেতে হবে, অমুক কাজ করতে হবে, এই জিনিসটা চালাতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেই যে কণ্ঠস্বরটা চলছে। নাও অ্যাটেনশনটা যত ডিভাইডেড হতে থাকবে, তত আপনার মনের অশান্তিটা বা অস্থিরতাটা বাড়তে থাকবে। যত সেই অ্যাটেনশনটা আপনি একটা জায়গাতে নিয়ে আসবেন, তত আপনার সেই অস্থিরতাটা কমতে থাকবে। সেন্টেন্স কমপ্লিটেশনের মাধ্যমে একটা বাক্যে আপনি মনটাকে বা সেই অ্যাটেনশনটাকে ফিরিয়ে আনছেন, যার ফলে আপনার সেই কণ্ঠস্বরের যে স্ট্রাকচার, সেটা যেমন সঠিক হচ্ছে, একটা সঠিক সজ্জায় আসছে, ঠিক একই সাথে আপনার অ্যাটেনশনটাও ট্রেনিং পাচ্ছে একটা সেন্টেন্সের উপরে মনটাকে বারবার করে ফিরিয়ে আনা। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ। এবং 3 নম্বর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, একটু আগে যেমন আমরা সেন্টেন্স কমপ্লিটেশন এক্সারসাইজ করছিলাম, এবার আমরা গল্প, আমাদের ছোটোবেলায় অনেক রকমের ঘটনা ঘটেছে, বাবা মায়ের সাথে হয়তো কোনো দিন তর্ক বিতর্ক হয়েছে, কোনো দিন হয়তো পরীক্ষাতে অনেক কম নাম্বার পেয়েছি বলে মা মারধর দিয়েছে, কোনো দিন হয়তো স্কুল কামাই করে বন্ধুদের সাথে খেলতে চলে গেছি, ইত্যাদি ইত্যাদি। সেই যে ঘটনাগুলো, সেগুলো খাপছাড়াভাবে আমাদের মনে থাকে। আমরা মনে করি যে আমরা সেই ঘটনাগুলো সম্পর্কে জানি, আমরা সেটা বুঝি, কিন্তু এটা একটা বিরাট বড় ভুল ধারণা। বেশিরভাগ মানুষই তারা তাদের জীবনের আগের ঘটনা সম্পর্কে কিছুই জানে না, অর্থাৎ অর্ধেকটা জানে, খুব কম জানে। ঠিক যেমন একটা নিউজ পেপারের হেডলাইনগুলো আমরা পড়ি, যে একটা হেডিং দেওয়া আছে, সেই হেডিংটা পড়লাম, তারপরে পরের হেডিংয়ে চলে গেলাম, কিন্তু যখন আমরা পুরো নিউজটা পড়বো, তখন হচ্ছে দেখা গেল একটা অন্য জিনিস আমরা আবিষ্কার করতে পারলাম। ঠিক যেমন কোনো একটা বই যদি আমরা নিই, সেই বইয়ের সূচিপত্রটা পড়লাম, তারপর পৃষ্ঠা মাঝখানে মাঝখানে খুলে কোনো একটা চ্যাপ্টারের উপরে হেডিং কী লেখা আছে সেটা পড়লাম, তারপর একটা অন্য চ্যাপ্টারে চলে গেলাম। ঠিক তেমনই আমরা আমাদের ছোটোবেলার বা আমাদের কিশোর বয়সের যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের মনে হয় আমরা সেগুলো জানি, কিন্তু আমরা সেগুলো সম্পর্কে অর্ধেকটা জানি, ওই হেডিংগুলো শুধুমাত্র জানি, ওই যে মানে সূচনাগুলো শুধুমাত্র জানি, তার ডিটেলসগুলো জানি না।
ঠিক এই জন্যই ইস্টার্ন ফিলোসফিতে বলা হয় কি মেডিটেশন করতে, কোনো একটা বিষয়ের উপরে মেডিটেশন করো, সেটার সঙ্গে থাকো দীর্ঘ সময়। হয়তো তুমি সেটা জানো, কিন্তু তারপরেও তুমি সেটার সঙ্গেই থাকো, অন্য কোনো জায়গাতে যেও না। 1 ঘন্টা সময় দাও, 2 ঘন্টা সময় দাও, বা 30 মিনিট সময় দাও, সেই সময়টুকু তার সঙ্গে থাকো। হয়তো তুমি ব্রিদিং প্র্যাকটিস করছো, তুমি জানো যে ব্রিদিং ইন হচ্ছে আউট হচ্ছে, কিন্তু ওটার মধ্যেই থাকো, ওখানেই তুমি দেখতে থাকো, ওটার মধ্যে থেকেই অনেক কিছু নির্গত হবে, ওইখানেই অনেক কিছু লুকিয়ে আছে। ঠিক তেমনই ছোটবেলার কোনো একটা ঘটনা, কোনো একটা স্টোরি, সেটার উপরে মেডিটেশন করো। সেই ঘটনাটা খাতায় কাগজে লিখে ফেলো, তার ছোট ছোট অংশগুলো, ঠিক কি অনুভূতি হয়েছিল সেই সময়, ঠিক কেমন ফিলিংস হয়েছিল, কেমন আবেগ উঠে এসেছিল, সেই সময় মনের ইমোশনটার কিভাবে উঠেছিল, কিভাবে নেমেছিল, আবার উঠেছিল, অন্য মানুষদের সাথে ঠিক কেমন কথা বলেছিলাম আমি, মনের চেতনাটা ঠিক কিভাবে সেটা চলাফেরা করছিল, তার ঢেউগুলো কিভাবে আসছিল, সেই ঘটনাটার পুরো ডিটেলসে গিয়ে সেটা সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারা। যত ভালোভাবে সেই গল্পটাকে আমরা বর্ণনা করতে পারবো, যত ডিটেলসের সাথে বর্ণনা করতে পারবো, তত কি আমাদের এই এক্সারসাইজটা আরও বেশি সার্থক হলো। এটা হচ্ছে কি স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজ। যে কোনো একটা ঘটনা নিলাম, তারপর সেই ঘটনাটাকে আমি 20 লাইন বা 30 লাইন বা 10 লাইনে আমি সেটাকে বর্ণনা করার চেষ্টা করলাম। যত বড় ঘটনা নেব তত ডিটেলসে, যত ছোট ঘটনা নিলে সেটার মধ্যে যতটা ডিটেলসে যাওয়া সম্ভব। এরকম করে বিভিন্ন ঘটনাকে বর্ণনা করতে থাকা, বা ছোটবেলার ঘটনা শুধুমাত্র নয়, বরঞ্চ এই মুহূর্তে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে চলেছে, বা রিসেন্ট সময় লাস্ট 6 মাসে বা 1 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো লিখে ফেলা। শুধুমাত্র হেডিং নয় বা 2 লাইনের মধ্যে নয়, বরঞ্চ ডিটেলসে গিয়ে। প্রথমে তাহলে কি প্র্যাকটিস করব? ভোকাবুলারি, নতুন নতুন শব্দ শেখা, যেটার জন্য আমাদের চ্যানেল খুবই একটা ভালো চ্যানেল, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওসেই নতুন ধরনের ওয়ার্ডস বা ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ফিলোসফিক টার্ম থাকে, এবং সেগুলোকে আমি এক্সপ্লেন করে দিই যে তার মানেটা কি বাংলাতে। তো সেই শব্দগুলোকে কালেক্ট করতে পারা, সেগুলোকে মনে রাখা, এই শব্দটার মানে হচ্ছে এটা, এই শব্দটা আগে আমি জানতাম না, এটার মানে হচ্ছে এটা। যত এমন নতুন শব্দ আমাদের সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরে যুক্ত হবে, তত সেই কণ্ঠস্বরটা স্তরটা, তার পরিধিটা বড় হতে থাকবে, তত আমাদের মনটা সংকীর্ণ অবস্থা থেকে একটা বিস্তৃত অবস্থার মধ্যে আসবে, এবং সেই কণ্ঠস্বরটা মনের বাকি অংশগুলো, বাকি অনুভূতিগুলোর সাথে নিজেকে সংযোগ করতে পারবে। যা কিছু অবচেতনে বা অচেতন অবস্থায় আমাদের যে অনুভূতিগুলো হয়, সেগুলোকেও ধীরে ধীরে আমরা সংযোগ করতে পারবো নিজেদের বলে, মানে তার সঙ্গে আইডেন্টিফাই করতে পারবো। দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে কি সেন্টেন্স কমপ্লিটেশন, বাক্যকে সম্পূর্ণ করা, মনের সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরের স্ট্রাকচারটাকে নতুন করে একটু সাজানো। 3 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি স্টোরি কমপ্লিটেশন, একটা গল্প নির্ধারণ করা, তারপর সেই গল্পটাকে সম্পূর্ণরূপে লেখা। যখন আমরা এই স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজটা প্র্যাকটিস করব, এবং এই অভ্যন্তরীণ কণ্ঠস্বরটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে, তার গঠন রূপটা, তখন আমরা কতগুলো জিনিস জানতে পারবো জীবন সম্পর্কে, কতগুলো নতুন প্যাটার্ন বা গঠন রূপ, যেটা আমাদের জীবনে বারবার ঘটে চলেছে, সেটাকে আমরা অবজার্ভ করতে পারবো। যেমন আমাদের মনে হয় যে আমরা সবাই ভালোবাসা বা প্রেম খুঁজছি, অর্থাৎ জীবনে কে না চায় যে সে অন্য মানুষকে ভালোবাসতে পারুক এবং অন্য মানুষ যেন তাকে ভালোবাসে। আমরা ভালোবাসা খুঁজে পেতে চাই, কিন্তু এটা হচ্ছে অর্ধেকটা সত্যি, এটা সম্পূর্ণ সত্যি নয়। আমরা যতটা চাই যে ভালোবাসা আমরা খুঁজে পাই, ঠিক ততটাই আমরা ভালোবাসা থেকে পালিয়ে যেতেও চাই। ভালোবাসা যখন আমাদের কাছে আসে, তখন আমরা পালিয়ে যাই। হয়তো আমি চাইছি কোনো একজন মানুষকে ভালোবাসতে, কিন্তু যখন সে আমাকে উল্টো ভালোবাসা শুরু করলো, তখন নার্ভাস হয়ে যাই আমরা, তখন আমাদের বিরক্তি লাগে, কেন আমাকে ভালোবাসছে, তখন আমরা উল্টো পালিয়ে যেতে শুরু করে দিই। এটা কেন হয়? কারণ আমাদের শৈশবে, আমাদের ছোটোবেলায় কিছু ঘটনার সাথে এটা সংযোগ হয়ে থাকে। শৈশবে হয়তো আমরা আমাদের বাবা মাকে ভালোবাসতাম, কিন্তু আমরা যে মানুষটাকে প্রথম ভালোবেসেছি, প্রথমবারের যে অনুভূতি, সেগুলো একটা স্যাম্পেলের মতো কাজ করে। একজন পেইন্টার যেমন সে একটা বাইরে একটা গাছ দেখে, দেখে দেখে সেই গাছের ছবি আঁকে, ওই গাছটা হচ্ছে স্যাম্পেল, সেটা দেখে দেখে আঁকছে। ঠিক তেমনই একজন শিশু যখন জন্ম হয়, প্রথমে তার মনটা সম্পূর্ণরূপে খালি থাকে, একটা উর্বর জমির মতো থাকে। সে প্রথম ভালোবাসা সূচনা হয় কার সঙ্গে? বাবা মায়ের সঙ্গে, মা বাবার সঙ্গে। নাও সেই ভালোবাসার মধ্যে সেটা সম্পূর্ণরূপে একটা পারফেক্ট ভালোবাসা হয় না। সেটা কি হয়? সেটা অসম্পূর্ণ ভালোবাসা। অর্থাৎ হতে পারে সে তার মাকে ভালোবাসে, কিন্তু তার মা তাকে কোনোদিন বকা দিয়েছে, বা তাকে হয়তো কোনো কারণে অনেক মারধর করেছে, বা তার বাবার সাথে কোনোদিন হয়তো ঝগড়া হয়ে গেছে। তাও তার বাবা মায়ের মধ্যে কোনো একটা নেগেটিভ প্যাটার্ন, কোনো একটা বাজে অভ্যাস বা খারাপ একটা কোনো অভ্যাস হয়তো ছিল। এরপরে যখন সেই মানুষটা বড় হচ্ছে, তখন সে যাকে ভালোবাসবে, সে যেমন কোনো একজন মানুষকে ভালোবাসছে, সে নিজের অজান্তেই সে এমন একটা মানুষকে খুঁজে নিচ্ছে যার মধ্যেও সেই একই খারাপ অভ্যাস আছে, কিন্তু সে সেটা জানতে পারছে না যে সে সেই একই খারাপ অভ্যাসের মানুষটাকে খুঁজে নিচ্ছে।
এবং ঠিক তখনই ছোটোবেলায় যেমন আমরা বাবা মায়ের সেই খারাপ অভ্যাস থেকে বাঁচার চেষ্টা করতাম বা সেটা থেকে আমরা মানে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতাম, এখনও ঠিক তেমনই সেই মানুষটার থেকে আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি নিজেকে। নাও এই যে ভালোবাসাকে খুঁজতে যাওয়া এবং খুঁজে পেলে তার থেকে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়াটা হচ্ছে অর্ধেকটা সত্যি। যেদিন আমরা এটা রেকগনাইজ করতে পারবো যে যা কিছু আমরা প্রকৃত অর্থে চাই, যখন আমরা সেটা পেয়ে যাই তখন আমরা সেটা আর চাই না, তখন আমরা সেটাকে হারিয়ে ফেলতে চাই, সেটা থেকে আমরা পালিয়ে যেতে চাই। আমাদের সেটা বিরক্তিকর লাগে বা সেটা থেকে আমরা ভয় পাই, এটা পেলে কি হবে। নাও যখন আমরা এই সত্যিটাকে দেখতে শিখব নিজের মধ্যে, তখন এই পৃথিবীর 50% মানে অর্ধেকটা কষ্ট, যন্ত্রণা, দুঃখ কম হয়ে যাবে। আমাদের জীবনের অন্তত যদি আমরা দেখতে শিখি, তাহলে অর্ধেকটা কষ্ট, দুঃখ বা যন্ত্রণা কম হয়ে যাবে। আমাদের সেই ভালোবাসা থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া দ্বিতীয় বিষয় আমরা যেটা খেয়াল করতে পারবো, যে আমরা কখনো কখনো সুখের মুহূর্ত বা যা কিছু আমাদেরকে সুখ দিতে পারে সেই জিনিসগুলোর থেকে আমরা পালিয়ে যাই। কেন পালিয়ে যাই? কারণ ছোটোবেলায় কোনো একটা জিনিস যেটা কিছু সুখের ছিল, কিন্তু পরবর্তীকালে সেই সুখের জিনিসটা সংযোগ হয়েছিল কোনো একটা দুঃখের জিনিসের সাথে, যে কারণে হয়তো আমাদের সুখ অনুভব হয়েছিল, সেই কারণটার জন্য পরে আমাদের দুঃখ পেতে হয়েছে ছোটোবেলাতে। যার ফলে এখন যখনই কোনো একটা সুখের ঘটনা ঘটে বা সুখের একটা আমন্ত্রণ আমাদের জীবনে আসে, তখন আমরা সেটা থেকে পালিয়ে যাই। কেন? কারণ আমরা মনে করে নিই এটা হচ্ছে সামনের জিনিস, এর সঙ্গে দুঃখ জড়িত আছে। কিন্তু এখন যে সেরকম দুঃখ জড়িত থাকবে তার কোনো মানে নেই। তো আমাদের সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। এবং সেই পালিয়ে যাওয়াটা কে তৈরি করে? তার জন্য আমাদের মনটাকে হুক করে একটা জায়গা থেকে অন্য জায়গাতে সরিয়ে নিয়ে যায় কে? সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বর। সে আমাদেরকে বারবার বলে দেয়, এটা করো না, এটা করো, এই পথে চলো বা এই পথে যেও না। ঠিক আছে, সেই কণ্ঠস্বরটাকে বুঝতে পারা, সে তার গঠন রূপটাকে দেখতে পারা, সেটাকে খেয়াল করতে পারা, অবজার্ভ করতে পারা, তার মাধ্যমে সেটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারা। তার মাধ্যমে কি আমাদের এই যে প্যাটার্নগুলো, এই যে সুখের অনুভূতি আর দুঃখের অনুভূতির সাথে যুক্ত হয়ে থাকার যে প্যাটার্ন ছোটোবেলাতে তৈরি হয়েছে, বা ভালোবাসা এবং ভালোবাসার সাথে যুক্ত হয়ে থাকা কোনো একটা মানে কষ্ট বা যন্ত্রণা, তার যে প্যাটার্ন ছোটোবেলাতে তৈরি হয়েছে, যেগুলো আমাদের অবচেতনে আছে এবং বারবার করে আমরা সেই একই প্যাটার্নের মধ্যে ইনিশিয়েট করছি, তার মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছি নিজের অজান্তেই, এবং বারবার সেই একই জায়গাতে এসে পৌঁছাচ্ছে জীবনে। নাও এখান থেকে আমরা ধীরে ধীরে কি বাইরে বেরিয়ে আসতে পারি। 3 নাম্বার আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, বড় হয়ে যাওয়ার পরে একটা শিশুর মতো হয়ে থাকা খুব কঠিন বিষয়। নাও যখন আমরা একটা শিশু থাকি, একটা চাইল্ড থাকি, তার মনের ভিতরটা খুব স্পন্টেনিয়াসলি ঘটতে থাকে। সে হয়তো দুম করে বলে দিতে পারে, এ বাবা এই লোকটার দাড়িগুলো খুব বড়, বা এই বাবা এই লোকটার নাকটা না কেমন ব্যাঁকা। এবার সে যখন এটা বলছে, তখন আমরা তাকে বিচার করি না, আমরা খুব আনন্দিত হই বা আমাদের হাসি লাগে বা আমাদের খুব মজা লাগে। কেন? কারণ ওই শিশুটা খুব সহজ এবং সরলভাবে সত্যিটা বলে দিতে পারে, যেটা সামনে সে দেখছে, তার যেটা অনুভব হচ্ছে সে সেটা বলে দিতে পারছে। কিন্তু আমরা সেটা পারি না। আমরা যদি কাউকে বলে দিই, এই বাবা এই লোকটার দাড়ি খুব বড়, আমাদের কোনো একজন আত্মীয় স্বজন, তাহলে হ্যাঁ আপনি এই কথাটা কী করে বলতে পারেন? আমরা এরকম শিশুর মতো একে অপরের সাথে ব্যবহার করতে পারি না। কিন্তু যে শিশু, তাকে নিজেকে বিচার করতে হয় না, বা নিজের মধ্যে যা কিছু জেগে উঠছে সেটাকে এডিট করতে হয় না, তার মধ্যে কিছু অংশকে একটা ফিল্টার করে, কিছু অংশকে মনের ভেতরে ধরে রাখা, বাকিটাকে প্রকাশ করা, এমনটা করতে হয় না। খুব স্বতঃস্ফূর্তভাবে সে সমস্তটাই প্রকাশ করে দিতে পারে। কিন্তু যত আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, আমরা নিজেকে এডিট করতে থাকি, নিজেকে বিচার করতে থাকি, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজটাকে ধরে রাখার জন্য, আমাদের জীবিকা, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজের কাঠামো, আমাদের যে মানে সারভাইভ করা, আমাদের যে যৌনতা, সেই জিনিসগুলোকে মানে সেই ইনস্টিংক্টিভ নেচারটাকে আটকে রাখার জন্য বা সেটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই এডিট করাটা খুব গুরুত্বপূর্ণ যত আমরা বড় হয়ে উঠি। যখন আমরা কিশোর বা বয়স সন্ধিকালে থাকি, তখন আমরা কি হয়, তখন আমরা সবসময় না নিজেকে অন্য কারোর মতো করতে চাই। আমরা বাবা মাকে বলি কি যে ওর বাবা মা না ওকে খেলনা কিনে দেয়, বা ওর বাবা মাকে এত টাকা দিয়েছে, তুমি দাও না কেন? মানে আমার বাবা মা যদি ওর বাবা মার মতো হতো তাহলে বেশি ভালো হতো। আরে আমাদের বাড়িটা কিনে ছোট, আমাদের বাড়িটা যদি ওই বন্ধুটার মতো বাড়ির মতো হতো তাহলে খুব ভালো হতো। ওর পুজোতে 3টে জামা পেয়েছে, আমি তো মাত্র একটা জামা পেয়েছি। আরে ওর আত্মীয় স্বজনরা কত গিফট দেয় আমাকে, আমার আত্মীয় স্বজন দেয় না। তো আমরা কি করার চেষ্টা করি? অনবরত অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি, বা অন্যদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে শুরু করি, বা জগতের সেই যে বড় জগতের মধ্যে আমরা যা কিছু দেখছি তার সঙ্গে আমরা নিজেকে অ্যাসোসিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে, অনবরত। এবং তার মাধ্যমে আমাদের উপর একটা প্রেশার তৈরি হয়, একটা চাপ তৈরি হয় আমাদের মনের ভেতরে। এবং তখনই ধীরে ধীরে আমাদেরকে শিখতে হয় এই যে এডিট করা, বা নিজের কথাগুলোকে কাটছাট করে কিছু অংশ নিজের ভেতরে ধরে রাখা, বাকি অংশটাকে প্রকাশ করা। এবং এই যে অংশটাকে আমরা প্রকাশ করছি না, সেটা আমাদের মনের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, মন থেকে কিন্তু মানে অদৃশ্য হয়ে, মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি মিলিয়ে যাচ্ছে এমনটা নয়, সে অদৃশ্য হয়ে যেতে পারে,
কিন্তু থাকছে না এমনটা নয়, সে মনের ভেতরেই আছে এবং সে অন্য রূপে অন্যভাবে আমাদের সেই যে কণ্ঠস্বর তার মধ্যে দিয়ে আবার ফিরে আসে, তার মধ্যে দিয়ে ফিরে এসে আমাদের মনকে অত্যাচার করতে থাকে। যখন আমরা অন্যদের সঙ্গে কথা বলি না, নিজের সঙ্গে নিজে কথা বলি, সেই কথার মধ্যে সে নিজের মনের ভেতরে নিজেই বমি করতে থাকে অনবরত, এবং যার ফলে আমাদের মধ্যে একটা কষ্ট তৈরি হয়, একটা যন্ত্রণা তৈরি হয়। অর্থাৎ এটা হচ্ছে কিছুটা এরকম অনবরত নিজের হাতে নিজে চাবুক মারতে থাকা, ঠিক আছে, এবং নিজেকে আটকাতে না পারা, নিজের একটা হাত যে চাবুক মারছে তাকে বন্ধ করতে না পারা, আর একটা হাত যে কষ্ট পাচ্ছে তার কষ্ট পাওয়াটাকেও বা তার সেই কষ্টটাকে ভোগ করা সেটাকেও বন্ধ করতে না পারা, এটা অনবরত চলছে। এবং কখনো তার তীব্রতা হয়তো একটু কম হয়, কখনো তীব্রতা অনেক বেশি হয়, কখনো কোনো একজন মানুষ সে একা একা এরকম অবস্থায় থাকে, কখনো সবাই মিলে একটা গোষ্ঠী তারা নিজেদের সঙ্গে এমন করছে এবং একে অপরের সাথে এই অবস্থাতে আছে নাও, এবং যার ফলে যখন সবাই মিলে যখন যন্ত্রণা বা কষ্টের মধ্যে থাকে তখন সেটা আরও অনেক ভয়ানক আর আরও অনেক কুৎসিত অবস্থা হয়ে ওঠে। সেখান থেকে বার হওয়া আরও অনেক জটিল হয়ে যায়, আরও অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন আমরা একা একা হয়ে যায় তখন সেখান থেকে বার হওয়া কঠিন, সেটাও অনেক জটিল, কিন্তু সেখানে অনেকটা সম্ভাবনা বেশি। এমনটা নয়, যদি আমরা সবাই মিলে একটা এমন একটা গ্রুপ বা এমন একটা সমাজে থাকি যেখানে সবাই একে অপরকে অত্যাচার করতে থাকছে মানসিকভাবে, সেই আমার কণ্ঠস্বর অন্যকে অত্যাচার করছে, অন্যের কণ্ঠস্বর আমাকে করছে, আবার আমি অন্য কাউকে করছি, এরকম যদি চলতে থাকে অনবরত একটা সাটেল ওয়েতে, ঠিক আছে, হয়তো হাসতে হাসতেই বলছি আমরা একে অপরের সাথে কথা, তখন কি হচ্ছে কি আমরা সেই জায়গাটা অনেক জটিল হয়ে পড়ে। সেখান থেকেও বার হওয়া সম্ভব, কিন্তু একা একা থাকলে বার হওয়া আরও একটু বেশি সম্ভব। তবে তার জন্য হয়তো অনেক ধৈর্য লাগবে, অনেক সময় লাগবে, এটা একদিন বা দুদিনে হয়তো হবে না, কিন্তু ধৈর্যের সাথে সময়ের সাথে যদি আমরা করতে থাকি তাহলে আমরা কি সেই শিশুর মতো তার যে স্বতঃস্ফূর্ত যে বৈশিষ্ট্যটা সেটা আমাদের মধ্যে আবার পুনরায় বাঁচিয়ে তুলতে পারি। এখানে পিকাসোর একটা খুব সুন্দর লাইন আছে। পিকাসো একবার বলে কি, সে একবার একটা স্কুলে যায়, কোথাও একটা চাইল্ডকে দেখে একটা শিশু ছবি আঁকছে, তার ছবি আঁকাটা দেখে পিকাসো বলে যে when I was at his age I used to paint like Raphael and it took me years of time, my whole lifetime to remember how I used to paint at that age। মানে যখন আমি ছোট ছিলাম, এই শিশুটার মতো ছোট ছিলাম, তখন আমি রাফায়েলের মতো পেন্টিং করতাম। রাফায়েল হচ্ছে আরেকজন বিরাট বিশ্ববিখ্যাত পেন্টার যে রেনেসাস এরাতে জন্ম হয়েছিল। যখন আমি ছোট ছিলাম তখন আমি শিশুটার মতো পেন্টিং করতাম, আর যখন আমি বড় হয়ে গেলাম তখন আমার সারা জীবন লেগে গেল আমি ওই শিশুটার মতো করে কেমনভাবে পেন্টিং করতাম সেটা মনে করতে। অর্থাৎ একজন শিশু যখন সে শিশুর মতো কাজ করছে সেটা, আর একজন মানুষ যখন পরিণত হয়ে গেছে, সে ম্যাচিওর হয়ে গেছে, সে যুবক বা যুবতী হয়ে গেছে, তখন যদি সে শিশুর মতো কোনো একটা কাজ করে, একটা ছবি আঁকে, একটা পেন্টিং করে, গার্ডেনিং করে, বা একটা গান গায় বা কবিতা বলে বা কোনো একটা কাজ করে, ঠিক আছে, সেই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা শিশুর কাছে সেটা অনেক সহজ, একটা শিশুর মতো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠা, কিন্তু একজন যে পরিণত বয়স্ক হয়ে গেছে, যে সমাজের সেই জটিলতা, সেই কঠিন যে নিয়ম জগতের, তার মধ্যে দিয়ে তাকে বেঁচে থাকতে হয়, তার জীবন ধারণ করতে হয়, সেই অবস্থাতে যখন সে শিশুর মতো সেই মানে অংশটাকে বাঁচিয়ে তুলতে চায় কিছু মুহূর্তের জন্য, হয়তো কোনো একদিন সন্ধ্যাবেলা বা সপ্তাহে হয়তো একদিন, সে যখন সেটাকে অভ্যাস করতে চাইছে, সেটা অনেক কঠিন কাজ। তো সেই জন্য পিকাসো এটা বলেছে, আমার সারা জীবন লেগে গেছে সেটা মনে করতে বা সেটাকে অভ্যাস করতে, আমি ছোটোবেলায় কীভাবে পেন্টিং করতাম। এই যে অভ্যন্তরীণ কণ্ঠস্বর, তার মধ্যে আরও একটা প্যাটার্ন বা আরও একটা প্যাটার্ন উঠে আসে। সেটা হচ্ছে কীরকম, যখন কোনো মানুষ আমাদেরকে ভালোবাসে তখন আমরা যখন সেটা বিশ্বাস করতে পারি না যে কেউ আমাদেরকে ভালোবাসতে পারে, কারণ ছোটোবেলায় হয়তো আমাদের জন্য ভালোবাসাটা অনেক কঠিন ছিল বা হয়তো অনেক কম ভালোবাসা আমরা পেয়েছি, যতটা আমাদের চাহিদা ছিল ততটা হয়তো সম্পূর্ণ হয়নি। তখন আমরা কি করি, আমরা এই যে অবিশ্বাস করছি যে কেউ আমাদেরকে কেন ভালোবাসছে, সেই অবিশ্বাসের উপর নির্ভর করে আমরা তাদেরকে কতগুলো টেস্ট করি, বিভিন্ন রকম প্রতিবন্ধকতাতে সেই ভালোবাসার, সে যে ভালোবাসতে চাইছে তার সম্মুখে ছুড়ে দিই, তাকে আমরা অবহেলা করি বা তাকে আমরা বিভিন্ন রকমের টেস্ট করতে থাকি, বিভিন্ন রকমের কথা বলে তাকে বিচার করতে শুরু করে দিই। তারপর যখন সে ভালোবাসাটা বন্ধ করে দেয় তখন আমরা বলি, হ্যাঁ দেখলি তো, আমি জানতাম যে আমাকে ভালোবাসে না, আমি জানতাম যে অন্য মানুষ আমাকে ভালোবাসতেই পারে না। তো আমরা এইভাবে কি করি, সেই ভালোবাসাকে অটোমেটিক প্রত্যাখ্যান করতে থাকি। কিন্তু এই যে প্রত্যাখ্যান করা, অন্যদেরকে কতগুলো প্রতিবন্ধকতার সামনে ফেলে দেওয়া, যে আমাদেরকে অ্যাকচুয়ালি ভালোবাসতে চাইছে, সেই সামনে ফেলে দেওয়ার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কী করছি, নিজের অজান্তে আমাদের যে চাইল্ডহুডের কোনো একটা ঘটনা তার দ্বারা ম্যানিপুলেট হচ্ছি, সে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, আমরা সেটা বুঝতে পারছি না। তার কিছু কিছু অংশ, তার ছোট ছোট টুকরো টুকরো খণ্ড খণ্ড ভাঙা ভাঙা অংশ কখনো কখনো সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরের মধ্যে জেগে ওঠে,
যখন আমরা সেই ছোটোবেলা সেই মানে স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজ প্র্যাকটিস করব, ছোটোবেলায় কী কী ঘটনা ঘটেছিল বা আজকে জীবনে আমাদের কী ঘটনা ঘটছে, এবং আমাদের সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরকে অবজার্ভ করতে শিখব, খেয়াল করতে শিখব, তখন কি হবে, তখন আমরা দেখতে পাবো যে ছোটোবেলার সেই ঘটনাগুলোর মধ্যে সেই যে প্যাটার্নগুলো সেটাকে আমরা রিকগনাইজ করতে পারবো। এবং তারপর যখন সেই প্যাটার্নটা আবার আমাদের জীবনে ঘটতে যাবে তার আগেই আমরা সেটাকে ধরে ফেলতে পারবো। যেমন আমরা যদি কোনো একটা রাস্তা দিয়ে গাড়ি চালাই, তখন কি হয়, গাড়ি যেতে যেতে আমরা জানি প্রথমে একটা ডান দিকে টার্ন আসবে, সেটাকে আমরা যাব না, তারপর বাঁ দিকে টার্ন আসবে, সেখানেও আমরা যাব না, তারপরের টার্নটাতে আমরা যাব, এটা আমরা জানি। তারপর যখন আমরা সেই রাস্তাতে গেলাম, যেই বাঁ দিকের টার্ন আসলে আমাদের মনে পড়ে গেল, এই কনসেপ্টটা মনে একটা ধারণা ছিল, আগের বার যখন এসেছিলাম তখন আমরা জানি, এবার যখন সত্যি সত্যি সেই রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমাদের মনে পড়ে গেল, সেই কনসেপ্টের সাথে মাইন্ডে যে ম্যাপটা আছে তার সাথে আমরা বাস্তবটাকে মিলিয়ে মিলিয়ে দেখছি। ঠিক তেমনই যখন আমরা স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজ প্র্যাকটিস করব, যখন আমরা সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বরের যে গঠন রূপ সেটাকে আমরা অবজার্ভ করব, খেয়াল করব, তখন সেই প্যাটার্নগুলোকে যখন আমরা ধরে ফেলতে পারবো যে আমার জীবনে এমন হচ্ছে, বা আগে এরকম হয়েছে, বা ছোটোবেলায় এমনটা ঘটেছে, যে কেউ আমাদেরকে ভালোবাসলে তখন আমার অবিশ্বাস হয় এবং তার সামনে কতগুলো টেস্ট বা প্রতিবন্ধকতাকে আমি ছুঁড়ে দিই, তারপর যখন সে ভালোবাসে না তখন আমি নিজেকে এমনটা বলি যে দেখলি তো এমনটাই হয়, মানে তোকে কেউ ভালোবাসবে না। না, এই যে প্যাটার্নটা যখন আমরা আগে থেকে জানি, তারপর যখন সেই ঘটনাটা ঘটতে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমি ভুল পথে যাচ্ছি, তখন আমরা অন্য পথে ঘটনাটাকে নিয়ে যেতে পারি, টার্ন নিতে পারি, যার ফলে কি আমরা জীবনের যে স্রোতে চলছে সেটা থেকে স্রোতের অভিমুখটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি, যে অভিমুখ আমরা নিয়ে যেতে চাই। অবশ্যই এটা অতটা সহজ কাজ না যতটা সহজ মনে হচ্ছে, বা এটা এই ভিডিওতে শুনে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ নয় জিনিসগুলো অ্যাকচুয়ালি। এটা অভ্যাস করা, প্র্যাকটিস করা এবং নিজের বাস্তব জীবনটাকে পরিবর্তন করা, সেটা অ্যাকচুয়ালি অনেক কঠিন, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্যের কাজ। তবে যদি কেউ ধৈর্যের সাথে, অভ্যাসের সাথে, মানে প্রতিদিন না হোক সপ্তাহে 2 দিন যদি বসে 30 মিনিট করে বা 1 ঘন্টা করে এই সেন্টেন্স কমপ্লিটেশন এক্সারসাইজ বা হচ্ছে স্টোরি কমপ্লিটেশন এক্সারসাইজ বা আমাদের ভিডিওসগুলো দেখে ইত্যাদি ইত্যাদি, অন্যান্য এই ধরনের ইউটিউব চ্যানেল দেখে বা বই পড়ে নতুন নতুন ভোকাবুলারি বা শব্দকে কালেক্ট করার জন্য, তাহলে ধীরে ধীরে দেখতে দেখতে তার মধ্যে কিন্তু সেই পরিবর্তনটা আসবে। সে দেখতে দেখতে সে কিন্তু মানে নিজের জীবনে নতুন নতুন কিছু পথ অনুসন্ধান করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লেগেছে, আশা করি যে অভ্যন্তরীণ কণ্ঠস্বর সম্পর্কে আমরা জানতে পারলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে তোমাদের অভ্যন্তরীণ কণ্ঠস্বর কী বলে। আর যদি তোমরা আরও ডিটেলস এই বিষয়ে জানতে চাও তাহলে সেটা আমাকে লিখে জানিও, আমি আরও ডিটেলসে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।